ঠাকুরদার কোলে বসে পারমিতা ভাবত। আকাশ মানে তো শূন্যতা। ওখানে মেঘেদের বাড়ি। অনেক ধুলোবালি ওখানে উড়ে বেড়ায়। পাখিরা ওড়ে, পতঙ্গরা ওড়ে। ঠাকুরদা মারা যাওয়ার পরে মা বলত ঠাকুরদা নাকি আকাশের তারা হয়ে গিয়েছে। সেই আকাশের বুকে জাল ফেলে মাছ ধরে কে? সে কি ভগবান? ফোকলা দাঁতে ঠাকুরদা হেসে বলতেন, না দাদু ভাই, ওরা মাকড়সা। মাকড়সা, হেসে উঠত পারমিতা, 8টা পা আর 16টা হাঁটু। ইস, আমি ভাবছিলাম ভগবান। পারমিতা হাসত। কিন্তু ওর মনের কোনো গোপন কোণে আস্তে আস্তে ভগবানের আরেক প্রতিচ্ছবি রূপে মাকড়সারা জাল বুনছিল। যখন একটু বড় হল ওর সখী হয়ে গিয়েছিল মাকড়সা ধরা। অজস্র মাকড়সাদের ধরে ধরে কৌটোর ভিতরে বন্দি করে রাখত। জুওলজি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করার পরে এই হবি আরও বেড়ে গেল। ওদের বাড়ির কোণার দিকে একটা হলঘরকে মাকড়সাদের চিড়িয়াখানা বানিয়ে ফেলল। দেশ বিদেশের অজস্র মাকড়সা কালেকশন করত পারমিতা। কৌটোর ভিতরে রেখে বাইরে মাকড়সার নাম, সায়েন্টিফিক নাম সহ লেবেল সেটে দিত। যেসব প্রজাতির নাম এখনো জানা যায়নি তাদের নাম রাখত নিজেই। বান্ধবীরা ওকে বলত লিনিয়াসের উত্তরসূরি। দেখতে দেখতে ওর শরীরে যৌবন এল, কিন্তু প্রেম কখনো ওর জীবনে এল না। কলেজে পড়াকালীন ওর প্রিয় বান্ধবী ছিল সায়নী। একমাত্র ওর সঙ্গেই ওর সবচেয়ে ভালো বন্ধুত্ব ছিল। বাকি ছেলে মেয়েরা ওর ধারে কাছেও ঘেঁষত না। ছেলেরা বলত এরকম ডেঞ্জারাস মেয়ের সঙ্গে প্রেম করা যায় নাকি? আর মেয়েরা বলত তুই বড় অদ্ভুত। হ্যাঁ, ডেঞ্জারাস আর অদ্ভুত দুটো বিশেষণই ওর ক্ষেত্রে প্রযোজ্য। সে যেসব মাকড়সাদের কালেকশন করে রাখত তাদের সবাই মোটেই নিরীহ ছিল না। কয়েকজন তো ছিল গোখরো সাপের মতোই বিষধর। কিন্তু নিজের পোষ্যদের নিয়ে সে খুব খুশি ছিল। একদিন একটা মাকড়সার কামড় খেয়েছিল, সৌভাগ্যক্রমে সেটা খুব বিষাক্ত ছিল না, তাই রক্ষে। সায়নী খুব বকেছিল সেদিন। বলেছিল, দেখবি একদিন এই মাকড়সার কামড়েই তুই মরবি। ওর জীবনে প্রেম না এলেও শরীরপ্রেমীদের লোভী দৃষ্টি এড়াতে পারল না পারমিতা। ওর স্বভাব ছিল বাউন্ডুলে টাইপের। পোশাক আশাকের ব্যাপারে কখনোই সচেতন থাকত না, তাই মাঝে মাঝে রোকে বসা ছেলেদের কাছে টোন খেত সে। অবশ্য সে সবে পাত্তা দেওয়ার মতো মেয়ে পারমিতা ছিল না, কিন্তু যেবারে রোহনদা ওর পথ আটকে ছিল খুব ভয় পেয়ে গিয়েছিল সেদিন। পাড়ার মোড়ে একটা চা দোকানের সামনে বসে ওরা আড্ডা দিত, আর পথ চলতি মেয়ে দেখলেই টোন মারত। এদের কেউই ছোটখাট ফ্যামিলির ছেলে নয়, কারো বাবা বিজনেসম্যান, কারো ডাক্তার, আবার কারো পার্টির বড় নেতা। এদের নেতা ছিল রোহনদা। কোনো মেয়েকে এরা দাঁড়াতে বললে জেনারেলি, ভয়ে হোক বা অন্য কোনো কারণে কেউ ওদের এভয়েড করত না। এরা এদের খুশি মতো মেয়েটাকে নিয়ে ফুর্তি করত, তারপর ছেড়ে দিত। লিমিট ক্রস কখনোই করত না। কিন্তু পারমিতা কারো হাতের পুতুল হয়ে খেলতে রাজি ছিল না, তাই সেদিন যখন রোহিতদা ওকে দাঁড়াতে বলেছিল সে গ্রাহ্য করেনি। আজ কি তারই প্রতিশোধ নেবে রোহিতদা? পারমিতার বুক কাঁপতে লাগল। পান চিবোতে চিবোতে রোহিতদা জিজ্ঞেস করল, কি নাম তোর? নিচু গলায় পারমিতা বলল, আমার নাম পারমিতা। আমার পথ আটকেছ কেন? যেতে দাও। রোহিতদা বলল, তোর পিঠে দুখানা ডানা গজিয়েছে মনে হচ্ছে। আমাকেও গ্রাহ্য করিস না। আজ এখানে তোর কাপড় খুলে আমরা তোর ল্যাংটো নাচ দেখব। পারমিতার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। চিৎকার করে বলল, জানোয়ার, তোর বাড়িতে মা বোন নেই? রোহিত দা বলল, ছি ছি, মা বোনের কাছে এসব দেখা যায় নাকি? এগুলো তো বউ দেখাবে। নাও সোনা আমার, আমাকে একটা কিস দাও দেখি। গালটা বাড়িয়ে দিল রোহিতদা। নিজের হাতটাকে আর সামলে রাখতে পারল না পারমিতা। দুম করে রোহিতদার গালে একটা থাপ্পড় মারল। চোখ লাল করে ওর দিকে তাকাল রোহিতদা। বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? এরপর ও তুই আমাদের হাত থেকে বাঁচার আশা করিস? ওকে জড়িয়ে ধর রোহিতদা। বাঁচার শেষ অস্ত্র হিসাবে রোহিতদার তলপেট লক্ষ্য করে একটা ঝেড়ে লাথি চালাল পারমিতা। রোহিতদা ক্যাক করে বসে যেতেই সে দৌড় লাগাল। ছুটতে ছুটতে নিজের বাড়িতে এসে পৌঁছাল পারমিতা। ওকে দেখে ওর বাবা অবাক হয়ে গেল। জিজ্ঞেস করল, কি হল রে, এভাবে হাঁফাচ্ছিস কেন? পারমিতা বলল, আজকে রোহিতদা আমার পথ আটকে আমার সঙ্গে অসভ্যতা করছিল।
পারমিতার বাবা বলল, ইস, ওরা মেয়েগুলোকে একটু শান্তিতে থাকতে দেবে না, বেশি কিছু করেনি তো রে? পারমিতা বলল, কিচ্ছু করার সুযোগ দিইনি, তার আগেই ওকে লাথি মেরে আমি চলে এসেছি। পারমিতার বাবা চমকে উঠল, এটা কি করলি তুই মা? জানিস তো ওরা কত ডেঞ্জারাস ছেলে, কাল ওদের কাছে গিয়ে তুই ক্ষমা চেয়ে আসবি। পারমিতা অবাক হল, এ কি বলছো বাবা? আমি তো খারাপ কিছু করিনি, তাহলে ক্ষমা চাইব কেন? তাও ওই নোংরা ছেলেগুলোর কাছে? পারমিতার বাবা বললেন, দেখ মা, এখন পার্টি প্রশাসন সবই ওদের দিকে, ওদের অত্যাচার মেনে নেওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। আমি তোকে হারাতে চাই না মা, প্লিজ কাল গিয়ে ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিবি। উত্তর না দিয়ে রুমের ভিতরে ঢুকে গেল পারমিতা। সবাই এভাবে ওদের মাথায় চড়িয়ে রেখেছে বলেই ওরা এত দূর ওঠার সুযোগ পেয়েছে। নিজের বাবাকেও ওর কাপুরুষ বলে মনে হল। সাইনিকে ফোন করে গোটা ঘটনাটা সে খুলে বলল। সাইনি বলল, ওদের সঙ্গে লাগতে যাওয়া তোর উচিত হয়নি। ওদের সঙ্গে খারাপ ব্যবহার করার পরে গত 3 মাসে এই এলাকায় 3টা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, এই খবরটা তো নিশ্চয়ই জানিস। ঘটনাগুলোর একটারও তদন্ত হয়নি। স্বয়ং মুখ্যমন্ত্রী ঘটনাগুলোকে তুচ্ছ ঘটনা আর সাজানো ঘটনা বলে এড়িয়ে গিয়েছেন। তারপরও তুই কিভাবে ওদের সঙ্গে ঝগড়া লাগানোর সাহস পেলি, সেটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। এক কাজ কর, তুই কিছু দিনের জন্য এলাকা ছেড়ে চলে যা। অবস্থা স্বাভাবিক হলে আবার ফিরিস। ফোন কেটে সে খানিকক্ষণ গুম হয়ে বসে রইল। না, নিজের এলাকা ছেড়ে সে কোথাও যাবে না, তাতে ওর যা হওয়ার হবে। দরকারে একবার পুলিশকে ইনফর্ম করে রাখতে হবে। পরদিন বিকেলে সে থানায় গেল। সব শুনে ওসি বললেন, ছেলেগুলো কি এমনি এমনি তোমার পথ আটকে ছিল? নিশ্চয়ই তুমি কিছু করেছিলে। পারমিতা বলল, আপনি আমার দোষ দেখছেন স্যার? ওরা আমাকে একদিন দাঁড়াতে বলেছিল, আমি দাঁড়াইনি, এটা কি আমার দোষ? ওসি বললেন, কেন দাঁড়ালে না? দাঁড়ালে কি খুব ক্ষতি হয়ে যেত? পারমিতার মাথায় আগুন জ্বলে উঠল। বলল, ওরা আমাকে নিয়ে ফুর্তি করবে, আর আমাকে সেটা সহ্য করতে হবে? যদি আমি আপনার মেয়ে হতাম, আপনি কি এই কথা আমাকে বলতে পারতেন? ওসি বললেন, FIR নেওয়ারও কিছু প্রসিডিওর আছে, নিজের মেয়ে হলেও এগুলো আমাকে জিজ্ঞেস করতে হতো। পারমিতা বলল, ফালতু কথা ছাড়ুন। আপনি কি আমাকে বাঁচানোর জন্য কোনো হেল্প করতে পারবেন? যদি পারেন তো বলুন, না হলে আমাকে অন্য ব্যবস্থা দেখতে হবে। ওসি মাথা নামালেন, আমি অপারক। আমি নিজের মাথাটাকেই বাঁচাতে পারছি না। গত মাসে ওরা থানায় ঢুকে আমার মাথা ফাটিয়ে দিয়ে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, তোমাকে কিভাবে বাঁচাব? আচ্ছা, ধন্যবাদ, বলে থানা থেকে বেরিয়ে এল পারমিতা। নিজেকে ভীষণ হতাশ লাগল ওর। মনে হল রোহিতদাদের সঙ্গে লেগে সত্যিই সে ভুল করেছে। ওর মতো আরও 5 জন মেয়ে যখন এই ব্যাপারগুলোকে এত সহজে মেনে নিচ্ছে, তখন ওরই বা কী দরকার ছিল ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ার? কয়েকদিন বাড়ি থেকে বেরোল না পারমিতা। নিজের পোষ্যদের নিয়ে মেতে রইল। কয়েকদিন আগে ওর এজেন্ট ওকে একটা আননোন স্পিসিসের মাকড়সা এনে দিয়েছে। মাকড়সাটা ব্রাজিলীয় ফোনেট্রিয়া মাকড়সার কাছাকাছি, তাই এটার নাম দিয়েছে ফোনেসুরিয়া। সম্ভবত এই মুহূর্তে এটাই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা। মাকড়সাটার সে নাম দিয়েছে টাইগার। গত কয়েকদিন ধরে এই মাকড়সাটাকেই বসে আনার চেষ্টা করছিল পারমিতা। ভেবেছিল কিছু দিন বাড়িতেই আত্মগোপন করে থাকবে, যাতে রোহিতদারা ভাবে সে কোথাও চলে গিয়েছে, কিন্তু পারল না। আজ ওকে বাড়ি থেকে বেরুতেই হল। আজ সায়নীর জন্মদিন, ওকে ইনভাইট করেছে। না গেলে সায়নী বলেছে আর কোনো দিনও ওর সঙ্গে কথা বলবে না। ড্রেস চেঞ্জ করে সে রেডি হয়ে নিল। একটা কৌটোর ভিতরে টাইগারকেও নিয়ে নিল। বার্থডে পার্টি থেকে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। সায়নী ওকে বার করে ওদের বাড়িতে থেকে যেতে বলেছিল, কিন্তু সে শোনেনি। রাস্তায় বেরিয়েই বুঝতে পারল মস্ত হটকারিতা করে ফেলেছে। শুনশান রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ওর বুক দূর দূর করে কাঁপতে লাগল। মন্দির পেরিয়ে চোখে একটা পোড়ো বাড়ির কাছে এসেই সে থমকে দাঁড়াল। বুঝতে পারল 3-4টা লোক ওর পিছু নিয়েছে। ভয় পেয়ে ছুটতে লাগল পারমিতা, কিন্তু বেশি দূর যেতে পারল না। হঠাৎ অন্ধকারে কেউ ওকে সামনে থেকে ধাক্কা মারল, মাটিতে দড়াম করে আছড়ে পড়ল পারমিতা, মাথায় চোট লাগল।
চাঁদের আবছা আলো বুঝতে পারল ওর সামনে রোহিতদা দাঁড়িয়ে আছে। খিস্তি মেরে রোহিতদা বলল, খুব বাই উঠে গেছে না তোর মাগি? আমাকে লাথি মারা, আমাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করতে যাওয়া। আজ তোকে বোঝাব বাই কিভাবে মেটাতে হয়। পারমিতার গলা জড়িয়ে এসেছে। কাঁদো কাঁদো গলায় সে বলল, প্লিজ রোহিতদা, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। খিক করে হেসে রোহিতদা বলল, ছাড়ব তো বটেই, তার আগে আমাকে অপমানের পুরো বদলাটা নিয়ে নেব। পারমিতা বলল, আমাকে স্পর্শ কর না রোহিতদা, না হলে এর পরিণাম তোমাকে জীবন দিয়ে শোধ করতে হবে। পারমিতার পেটে দরাম করে একটা লাথি মার রোহিত। বলল, আমার জীবন নিবি তুই? তার আগে তো তোকে শেষ করে দেব। আজ পৃথিবীর কোনো শক্তি তোকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না। লাথি খেয়ে কোকিয়ে উঠল পারমিতা। ওর গলার স্বর যেন হারিয়ে যেতে লাগল। ততক্ষণে বাকি 4 জন লোক সেখানে এসে উপস্থিত হয়েছে। ওরা 4 জনে মিলে ওকে পাজাকোলা করে ধরে পোড়ো বাড়ির ভিতরে নিয়ে গেল। ভয়ে তখন নড়াচড়া করার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে পারমিতা। বহু কষ্টে হাত নামিয়ে পকেট হাত দিয়ে সে ছোট্ট কৌটোটা বার করল। ওর মুখে কাপড় গুজে দিয়েছে রোহিতদা। চিৎকার করার উপায় আর ওর নেই। স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে বুঝতে পারল ছুরি দিয়ে ওর জিন্স কেটে ফেলেছে রোহিতদা। ওর নিম্নাঙ্গ এখন উলঙ্গ। হাতের কৌটোটাকে খোলার চেষ্টা করল পারমিতা। পারছে না, হাত পিছলে যাচ্ছে। ওর জনিতে নিজের পুরুষাঙ্গ ছোঁয়াচ্ছে রোহিতদা। গা ঘিন ঘিন করে উঠল পারমিতার। কৌটো খুলে বহু কষ্টে মাকড়সাটাকে বার করে ফেলল। এই মুহূর্তে মাকড়সাটা ওর তালুবন্দি। এটাকে কি রোহিতদার দিকে ছুঁড়ে মারবে? কিন্তু ছুঁড়ে মারলেই কি মাকড়সাটা ওকে কামড়াবে? আর কামড়ালেই যে বাকি 4 জন ওকে ছেড়ে দেবে তার কোনো গ্যারান্টি নেই। কি করবে সে? ওর জনিদ্বার দিয়ে ধীরে ধীরে ওর ভিতরে প্রবেশ করছে রোহিতদা। যন্ত্রণায় সে হাত মুঠো করল, আর ঠিক তখনই হাতের তালুতে সে একটা কামড় অনুভব করল। পারমিতার শরীর শিথিল হয়ে এসেছে, বুঝতে পারছে ওর আজও আর বেশিক্ষণ নেই। পা ফাঁক করে রোহিতদাকে ভিতরে ঢোকার সুযোগ করে দিল পারমিতা। ওর চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জ্ঞান হারাবার আগে মনের মধ্যে একটা ভীষণ শান্তি অনুভব করল সে। পরদিন সকালে খবরের কাগজে একটা টুকরো সংবাদ বার হল। আজ সকালে চকের কাছে একটা পোড়ো বাড়ি থেকে একটা মেয়ের উলঙ্গ লাশ উদ্ধার করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধর্ষণকারী হিসেবে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের কয়েকজন সদস্যকে চিহ্নিত করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে আজ ধিক্কার ও মোমবাতি মিছিল শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছেন সবই বিরোধীদের কাজ এবং দোষী হিসাবে তিনি বিরোধীদের কয়েকজনকে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন। বডি পোস্টমর্টেমে পাঠানো হয়েছে, আজ বিকেলেই পোস্টমর্টেম হওয়ার কথা। পোস্টমর্টেম রুম থেকে বেরিয়ে মুচকি হাসলেন সেন। আজ তিনি ভীষণ শান্তি পেয়েছেন। এই নিয়ে 3টা ধর্ষণ কেসে তাকে মিথ্যে সুইসাইড রিপোর্ট বানাতে হবে। নিজের সততাকে জলাঞ্জলি দিয়ে বারবার মিথ্যে রিপোর্ট বানাতে তার ভালো লাগত না। কিন্তু নিজের চাকরি বাঁচাতে বাধ্য হয়ে কাজটা তাকে করতে হতো। কারণ ওনার সিনিয়র হেলথ মিনিস্টার পালের চাপ ছিল তার মাথার উপরে। এই কেসেও মিথ্যে রিপোর্ট বানাবেন তিনি, তবু আজ তিনি খুব খুশি। ওনাকে দেখে পাল বললেন, পোস্টমর্টেম শেষ তো? এই বোকা মেয়েগুলোর এর চেয়ে ভালো পরিণতি হওয়া সম্ভব নয়। রিপোর্টে কি লিখবেন সেই নিয়ে আপনাকে তো নতুন করে বলার কিছু নেই। সেন মাথা নাড়লেন। ভেবেছিলেন কথাটা গোপন রাখবেন, কিন্তু পারলেন না। পালের দিকে তাকিয়ে বলেই ফেললেন, ভিকটিম কিন্তু বোকা নয় স্যার, মারাত্মক বুদ্ধিমতী। ওর মৃত্যু কিন্তু ধর্ষণের ফলে অতিরিক্ত ব্লিডিং হয়ে হয়নি। ভিকটিম ওর ধর্ষণকারীদের ধর্ষণ করতে এলাও করেছে। পালের চোখ কপালে, এ আপনি কি বলছেন? তাহলে ভিকটিম মারা গেল কিভাবে? সেন বললেন, মাকড়সার কামড়ে। পাল চমকে উঠলেন, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, ভিকটিম মাকড়সা পেল কোথায়? সেন বললেন, ভিকটিম সঙ্গে করে একটা কৌটো নিয়ে গিয়েছিল, যার ভিতরে মাকড়সাটা ছিল। ও ইচ্ছাকৃতভাবে নিজের হাতে মাকড়সার কামড় খেয়েছে এবং ধর্ষণকারীদের ধর্ষণ করতে এলাও করেছে। এটা একটা জাল, নিজের জীবনটাকে উৎসর্গ করে ভবিষ্যৎ প্রজন্মকে এদের হাত থেকে বাঁচিয়ে দেওয়া। সমাজ থেকে জঞ্জালগুলোকে সাফ করতে এরকম একজনকে দরকার ছিল।
ডটপাল রাবাচ্চাকা খেলেন। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আমাকে গোটাটা বুঝিয়ে বলুন। একটা পৈশাচিক হাসি হেসে সেন বললেন, আমি রিসেন্ট ফোনেটোরিয়া গোত্রের এক বিশেষ প্রজাতির ব্রাজিলিয়ান মাকড়সার ব্যাপারে গবেষণা করছিলাম। এই মাকড়সারা শরীরে তেজস্ক্রিয় যোগ উৎপন্ন করতে পারে। এরা এতটাই বিষাক্ত যে যার শরীরে কামড় দেয় তাকে শুধুই মেরেই ফেলে না, তার শরীরের জেনেটিক্যাল চেঞ্জ ঘটিয়ে দেয়। এই বিষাক্ত রোগীর সঙ্গে কারো ব্লাড কন্ট্যাক্ট হলে বা যৌন সঙ্গম করলে তাদের শরীরেও সেম জেনেটিক্যাল চেঞ্জ ঘটে যায়। যে ৫ জন ওকে ধর্ষণ করেছে তারা কিন্তু জানতেও পারছে না তাদের শরীরে জেনেটিক্যাল চেঞ্জ ঘটে গিয়েছে, আর শরীরের ভিতরে ধীরে ধীরে বেড়ে উঠছে বিষাক্ত এক শ্রেণীর ক্যান্সার, যার কোনো প্রতিষেধক এই পৃথিবীতে নেই। ও মাই গড! চমকে উঠলেন ডটপাল। মাটিতে বসে পড়ার আগেই ওনার ফোনে ফোন ঢুকল। ফোনটা অ্যাকসেপ্ট করতেই শুনতে পেলেন ওপাশ থেকে ওনার স্ত্রী বলছেন, আজ রোহিতের শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকে ঠিকই ছিল, হঠাৎ কি যে হল। ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি একবার এসো। সমাপ্ত।